ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। রাজনীতি যেন সত্যিই একটা খেলার ময়দান। আজ কেউ চ্যাম্পিয়ন হয়ে ট্রফি নিয়ে চলে গেল, আবার কাল অন্য কেউ বাজি মেরে নিল। এই ধরুন 2019-এর লোকসভা নির্বাচনে একটি কেন্দ্র থেকে বিজেপি 2 লক্ষ ভোটে জয়ী হলো, আর তার ঠিক 3 বছরের মধ্যে 2022 সালে সেই কেন্দ্রেই 3 লক্ষ ভোটের মার্জিনে জিতে গেল তৃণমূল। এটা কি শুধুই প্রার্থীর ক্যারিশমা, নাকি এইভাবেই ভোটারদের মন ঘুরে গেল? আমরা আসানসোল কেন্দ্রের কথা বলছি। দক্ষিণবঙ্গের রাজনীতিতে এই কেন্দ্র কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছেই পাখির চোখ। আর আসানসোল বলতে গেলেই তার সঙ্গে অবশ্যই উল্লেখ করতে হয় আরও একটি লোকসভা কেন্দ্রের কথা, বর্ধমান দুর্গাপুর। এই দুটি কেন্দ্র মূলত শিল্পনগরীর উপর ভিত্তি করে তৈরি, এবং সেখানকার রাজনীতি, সেখানকার মানুষজন, এই সব কিছু অনেকটা আলাদা। তাই এই দুটো কেন্দ্র নিয়ে আজ আমরা আলোচনা করব। আমার সঙ্গে আছে সঞ্জয় পাইকার। সঞ্জয় দা, আসানসোল আর বর্ধমান দুর্গাপুর এই দুটো কেন্দ্রকে কিন্তু সব দলই যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখে, বরাবরই দেখেছে, এবং এবারও আসন্ন যে লোকসভা নির্বাচন 2024-এ সেখানেও কিন্তু বিশেষভাবে নজর দেওয়া হয়েছে, এবং দুই দলই মোটামুটিভাবে উল্লেখযোগ্য হেভিওয়েট প্রার্থীদের সেখানে দাঁড় করানোর চেষ্টা করেছে। এই যে রাজনীতির মানে একটা ফোকাসে থাকে এই দুটো কেন্দ্র, সেই মানে সেটার কি কোনো আলাদা ব্যাখ্যা আছে? একদম, মানে আমরা যদি প্রথমে আসানসোলের কথা ধরি, আসানসোল কিন্তু ভারতবর্ষের অন্যতম প্রাচীন শহরগুলির মধ্যে একটা। আসানসোলের আমরা যদি রাজনৈতিক ইতিহাস দেখি, কিংবা তার ভৌগোলিক অবস্থান, কিংবা সেখানকার যারা বাসিন্দা, সেদিকে যদি নজর দিই, একটু যদি নজর দিই, আমরা দেখতে পাবো যে আসানসোল যে শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চল আসানসোলের পাশেই আছে আমাদের পড়শি রাজ্য ঝাড়খণ্ড। আসানসোলে কর্মসূত্রে, আমরা যদি কর্মসূত্রে আসানসোলের বাসিন্দাদের দিকে নজর দিই, দেখা যাবে যে কর্মসূত্রে অনেক অবাঙালি বাসিন্দা যারা বছরের পর বছর আসানসোলে এসে বসবাস করছেন, বাংলাটাই তাদের ঘর বাড়ি হয়ে গেছে, এবং এখন তারা বাঙালি। তারা হয়তো ঝাড়খণ্ড, বিহার থেকে এসেছেন, কিন্তু এখন তারা বাংলারই মানুষ, তারা দীর্ঘদিন এখানে বসবাস করছেন, এখানকার ভোটার হয়ে গেছেন। আমরা এই আসানসোলের এই যে ভৌগোলিক অবস্থান, আসানসোলের রাজনৈতিক প্রেক্ষাপট, আমরা যদি একটু নজর দিই, আমরা দেখতে পাবো যে আসানসোল যখন লোকসভা কেন্দ্র প্রথম দিকে যখন ভোটটা হয়, সেখানে কিন্তু একসময় প্রথমেই যখন ভোট শুরু হয়েছে তো কংগ্রেসের স্বাভাবিকভাবে একটা দাপট ছিল। মানে মূলত তুমি বলতে চাইছো যে এখানে অবাঙালি ভোটার বেশি, এবং মানে সেই দিকেই কিন্তু নজর রেখে রাজনৈতিক দলগুলো যখন প্রার্থী বাছাই করে সেই দিকে নজর রাখা হয়। একদম, আমরা যদি আসানসোলের প্রার্থী তালিকা দেখি, এবারের প্রার্থী তালিকায় দেখো, এবারের প্রার্থী তালিকায় আসানসোলে তৃণমূলের দাঁড়িয়েছেন শত্রুঘ্ন সিনহা। শত্রুঘ্ন সিনহার জন্ম বিহারে, উনি কর্মসূত্রে মুম্বাইয়ে ছিলেন, কিন্তু ওনাকে সবাই চেনে বিহারী বাবু বলে। ফলে এবারে তুমি যদি দেখতে থাকো, তাহলে আসানসোলে যারা প্রার্থী হয়েছেন তাদের কোথাও একটা মানে যে রাজনৈতিক দলগুলো যখন আসানসোলে যখন প্রার্থী নির্বাচন করে, যখন প্রার্থী ঘোষণা করে, তাদের মাথায় কোথাও না কোথাও চলে একটা অবাঙালি ভোট। সেটা বিবেচনা করেই তারা সেখানে প্রার্থী তালিকা ঘোষণা করে। তুমি আসানসোল কেন্দ্রের কথা দিয়ে যখন শুরু করলে, তাহলে মানে আসানসোল কেন্দ্রটাতে কিন্তু এই বিগত 10 বছরে আমরা অনেক পট পরিবর্তন দেখলাম। এখানে বাবুল সুপ্রিয়, যিনি মানে মোদী সরকার ক্ষমতায় আসার পর বাবুল সুপ্রিয় কিন্তু এই কেন্দ্র থেকে পরপর 2বার দাঁড়িয়েছেন, এবং পরপর 2বার সাংসদ হয়েছেন, অর্থাৎ বিজেপির টিকিটে সাংসদ হয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন তিনি। তারপর তার দলবদল এবং তৃণমূলে চলে আসে, এখন তিনি তৃণমূলের মন্ত্রী, এবং তারপর সেখানে শত্রুঘ্ন সিনহা। মানে এই সমীকরণটা একসময়ের বাম ঘাঁটি ছিল। একদম, তুমি যদি আসানসোলটা নজর করো, আসানসোল 2009 সাল পর্যন্ত একটা দীর্ঘ সময়, প্রথমে কংগ্রেস যদি বাদ দিই প্রাথমিকভাবে, তারপরে দীর্ঘ সময় সেখানে সিপিএম শাসন করেছে। সিপিএমের বিকাশ চৌধুরী, বংশগোপাল চৌধুরীরা সেখানে সাংসদ হয়েছেন 2009 সাল পর্যন্ত। 14 সালের নির্বাচন যখন প্রচারে নরেন্দ্র মোদী এসে বললেন যে বাবুলকে আমার চাই, 2014 সালে যেই সময় আমরা যদি নজর দেই,
যে 2014 সালে বাংলায় কিন্তু সেই মুহূর্তে বিজেপি খুব একটা বাংলায় ততটাও প্রভাব বিস্তার করেনি। সেই সময় 2014 সালে লোকসভা নির্বাচনে 2জন সাংসদ বাংলা থেকে নির্বাচিত হয়েছিলেন, একজন দার্জিলিং, সেখানে যদি আমরা দেখি শুধু বিজেপির ভোট ছিল না, সেখানে তাদের পাহাড়ের যে রাজনৈতিক সমীকরণ সেই হিসাবে সেখানে জিতেছে। আমরা যদি এককভাবে বিজেপির কথা বলতে চাই তাহলে কিন্তু আসানসোলের কথা বলতেই হবে। এবং 2014 সালের নির্বাচনে যদি আমরা নজর দেই যে বিজেপি যে বাংলা থেকে 2টো আসন পেয়েছিল, আমরা যদি দার্জিলিং বাদ দিই তাহলে যে অন্য আসনটি থাকে বাকি থাকে সেটা হচ্ছে আসানসোল, এবং সেখানে বাবুল সুপ্রিয় জিতেছিলেন। 2014 সালের নির্বাচনে তৃণমূলের দোলাসেনকে 70,000-এর মতো ভোটে হারিয়েছিলেন এবং জিতেছিলেন। আমরা তবে মানে তৃণমূলের দোলা সেনের মতো একজন প্রার্থী, তাকে এবং মানে বলা যেতে পারে তো যে বিজেপির এটা একটা বড় সাফল্য ছিল। একদম 2014 সালের নির্বাচনে এই জয়টা কিন্তু বড় সাফল্যই ছিল। সেখানে বাবুল সুপ্রিয় দলবদল করার পরই কি এমন ঘটলো যে তৃণমূল উপনির্বাচনে এত বেশি ভোট পেয়ে গেল? এটা কি শুধুই একজন সেলিব্রিটি প্রার্থী, একজন মুম্বাই থেকে আসা একজন জনপ্রিয় অভিনেতাকে দাঁড় করানো হয়েছে সেটাই কারণ, নাকি এইভাবে সাংসদের দল বদল হয়ে যাওয়া সেখানে কোথাও একটা বিশ্বাসের খামতি তৈরি হয়েছে? না, এখানে দেখো রাজনৈতিক সমীকরণ যেটা বারবার উঠে আসে যে 2014 সালে বাবুল সুপ্রিয় জিতলেন 70,000-এর মতো ভোটে। 5 বছর পরেই যখন তার বিরুদ্ধে তৃণমূলের মুনমুন সেন প্রার্থী হলেন, সেখানে বাবুল সুপ্রিয় প্রায় 2 লাখ ভোটে জিতলেন। মানে 19 সালে 2 লাখ, 14 সালে ছিল 70,000, মানে আরও 1,30,000 ব্যবধান বাড়ালেন বিজেপির বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয় যখন তৃণমূলে গেলেন, তারপর সেখানে কাকে প্রার্থী করা হলো তৃণমূলের? না, একজন বলিউড অভিনেতা যার সঙ্গে বিহারের জন্মসূত্রে যোগ আছে, শত্রুঘ্ন সিনহা। আমি বারবার যেটা বলছি যে বাঙালি ভোট অবাঙালি যারা এখন কর্মসূত্রে বাঙালিরই হয়ে গেছেন, কিন্তু এখনও বলা হয় যে অবাঙালি ভোটটা, সেই অবাঙালি ভোট যারা যেখানে শত্রুঘ্ন সিনহা প্রার্থী হয়েছেন, কোথাও না কোথাও গিয়ে এই অবাঙালি ভোট একটা গিয়ে শত্রুঘ্ন সিনহার দিকে গিয়েছে। এবং তার জন্যই যদি তুমি নজর করে দেখো যে ভোটটা 19-এ বিজেপির হয়ে বাবুল সুপ্রিয় 2 লাখ ভোটে জিতেছেন, সেই ভোটটাই 22-এর উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহা জিতলেন 3 লক্ষ ভোটে। তার মানে 2 লক্ষের মার্জিন। হ্যাঁ, এবং সেখানে প্রার্থী ছিলেন অগ্নিমিত্রা পাল, বিজেপির প্রার্থী ছিলেন যিনি ওই এলাকারই বিধায়ক। সুতরাং তার তো ওখানে একটা পরিচিতি বা একটা সংগঠন আছে, এটা ধরে নেওয়া যায়। সেটাকে কিন্তু মানে একদম তুড়ি মেরে শত্রুঘ্ন সিনহা জিতে গেলেন একটা বিপুল ভোটে। একদম সবাইকে বলে দিলেন খামোশ। হ্যাঁ, শত্রুঘ্ন সিনহা তো খামোশ বলে সবাইকে চুপ করিয়ে দিলেন বিরোধীদের, সেটা একদম ঠিক কথা। কিন্তু আমরা এটা ভুলে যেতে পারি না যে 2022-এর এই উপনির্বাচনের আগে কিন্তু আরও একটা ইলেকশন হয়েছে বাংলায়, সেটা হলো 2021-এর বিধানসভা নির্বাচন। এবং যেখানে 2019-এ এত বেশি ভোটের ফারাকে যে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে বিজেপি জয়ী হয়েছিল, সেই কেন্দ্রের অধীন যে বিধানসভা কেন্দ্রগুলো আছে সেখানে কিন্তু 21-এর ফলাফল দেখলে বোঝা যাবে যে বেশিরভাগ আসনেই তৃণমূল জয় পেয়েছে। তৃণমূল কিন্তু যে কটা আসন হয়েছে তার মধ্যে মাত্র একটি আসনেই বোধহয় দুটো আসনে বিজেপি জিতেছে। আমরা যদি দেখি যে আসানসোল লোকসভা কেন্দ্রের অধীনস্থ যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ, জামুরিয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবণী, এই 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে। 21-এর নির্বাচনে এই 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে আসানসোল দক্ষিণ ও কুলটি পায় বিজেপি, বাকি 5টে কিন্তু পেয়েছে তৃণমূল। ফলে একটা যে 22-এর নির্বাচন উপনির্বাচন যার কথা বলছি, যে 22-এর উপনির্বাচনে তৃণমূল কি করে 3 লক্ষ ভোটে জিতলো, সেই যে ফলাফলটা কিন্তু আমাদেরকে আলোচনা করতে হলে 21-এর নির্বাচনটা অবশ্যই আনতে হবে, যেখানে 5টি বিধানসভা কেন্দ্রে তৃণমূল জয় হয়েছিল এবং 2টি পেয়েছিল বিজেপি। ফলে স্বাভাবিকভাবে একটা শাসক দলের বাংলা শাসক দলের ট্রেন্ড কিন্তু তৈরি হয়ে গিয়েছিল, বাংলা শাসক দলের পক্ষে একটা হাওয়া ছিলই। একদমই। আর এই আসানসোল কেন্দ্রে আমরা বরাবরই দেখছি যে ট্রেন্ডটা, যে একটা হেভিওয়েট প্রার্থী দেওয়ার একটা প্রবণতা, যেখানে বাবুল সুপ্রিয় কিন্তু একজন সেলিব্রিটি, আমরা ভুলে যেতে পারি না বাবুল সুপ্রিয় নিজেও একজন সেলিব্রিটি, তিনি একজন বলিউডের গায়ক।
তাকে প্রার্থী করে বিজেপি বাজিমাত করেছে, সেখানে আবার তৃণমূল নিয়ে এসেছে শত্রুঘ্ন সিনহাকে। এইবারে এই 2024-এর নির্বাচনে সেই কেন্দ্রে কিন্তু প্রার্থী নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল। সেখানে কিন্তু আরও একজন তারকাকে প্রার্থী করতে চেয়েছিল বিজেপি, কিন্তু সেটা শেষমেশ হয়নি। একদমই, মানে আমরা যদি দেখি যে বিজেপি কিন্তু ভোজপুরি অভিনেতা পবন সিংয়ের নাম ঘোষণা করে দিয়েছিল। 24 ঘন্টার মধ্যে পবন সিং জানিয়ে দিলেন যে আমি ওখান থেকে আমি লোকসভা নির্বাচনে লড়ছি না। শেষমেশ অনেক টালবাহানা, কাকে প্রার্থী করা হবে, কাকে প্রার্থী করবে, একের পর এক বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করলো, কিন্তু আমরা সেখানে আসানসোল কেন্দ্রে বিজেপির প্রার্থীকে জানতে পারলাম না। একদম শেষ মুহূর্তে বলা যেতেই পারে, একদম শেষ মুহূর্তে বিজেপি প্রার্থী করলো কাকে, যিনি বর্ধমান দুর্গাপুরের বিদায়ী সাংসদ কে না এস আলুওয়ালিয়া। এটা কিন্তু ভুললে হবে না যে এস আলুওয়ালিয়া কিন্তু আসানসোলেরই ভূমিপুত্র। আমরা যদি একটু দেখি, শত্রুঘ্ন সিনহার জন্ম বিহারে, এস আলুওয়ালিয়া কিন্তু আসানসোলেরই ভূমিপুত্র এবং তিনিও দুবারের সাংসদ। হ্যাঁ, তিনিও দুবারের সাংসদ। তার কিন্তু বারবার যে সাংসদ কেন্দ্র, প্রথমে তিনি ছিলেন দার্জিলিং, তারপরে এলেন বর্ধমান দুর্গাপুর, এবং সেখান থেকে এখন তাকে নিয়ে যাওয়া হলো আসানসোল। কিন্তু এই কোথাও না কোথাও একটা টালমাটাল চলছিল বিজেপির মধ্যে, যে শোনাই যায় যে জিতেন্দ্র তিওয়ারি, যিনি ওখানকার আসানসোলের বিজেপির নেতা, তার পক্ষে অনেকে সওয়াল করেছিলেন যে শেষ মুহূর্তে পবন সিং যেহেতু বলেছেন লড়বেন না, তাহলে তাকে একটা প্রার্থী করা যায় কিনা তা নিয়ে একটা কিন্তু মানে শোনা যাচ্ছিল যে জিতেন্দ্র তিওয়ারি নাকি মন্দিরে মন্দিরে গিয়ে পুজো দেওয়াও শুরু করেছিলেন, একটা জল্পনা শুরু হয়েছিল হবেন এরকম একটা আশা সেখানকার বিজেপি কর্মীদের মধ্যে, এটা নিয়ে একটা জল্পনা কিন্তু চলছিল। একদমই, মানে যখন দেখছেন পবন সিং নাম প্রত্যাহার করে নিয়েছেন, উনি বলছেন আমি লড়বো না, তখন জিতেন্দ্র অনুগামী যারা তারা একটা ভাবতে শুরু করলেন যে এবার বোধহয় জিতেন্দ্র তিওয়ারিকে প্রার্থী ঘোষণা করা হবে। কিন্তু শেষ পর্যন্ত জিতেন্দ্র তিওয়ারিকে প্রার্থী ঘোষণা করা হলো না। এটার একটা প্রভাব তো থাকতেও পারে বিজেপির যে সংগঠন বা বিজেপির অন্দরে। না, জিতেন্দ্র তিওয়ারি কিন্তু তা বলছেন না। উনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে দল যাকে প্রার্থী করা হবে তার পক্ষেই সবাই থাকবে, এবং সেটা বোঝা যাবে ফল ঘোষণার দিন। হ্যাঁ, বোঝা যাবে ফল ঘোষণার দিন। আর এই আসানসোল কেন্দ্রে যাকে প্রার্থী করা হলো, সেই এস আলুওয়ালিয়া, তিনি ছিলেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ। এবার কিন্তু সেখানেও একটা সমীকরণে বদল, এবং বড় বদল বলা যেতে পারে, কারণ এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রেও গত লোকসভা নির্বাচনে 2019-এর লোকসভা নির্বাচনে খুব বেশি মার্জিনে না হলেও জিতেছিল বিজেপি। সেক্ষেত্রে এটাও বিজেপির জেতা আসন, কিন্তু সেখানেও আমরা দেখেছি যে প্রথম যে প্রার্থী তালিকা বিজেপি প্রকাশ করলো সেখানে নাম ছিল না ওই কেন্দ্রের। পরের প্রার্থী তালিকায় কার নাম ঘোষণা করা হলো? দিলীপ ঘোষ, যিনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। শুধু তাই নয়, এখন তিনি দলের কোনো পদে না থাকলেও এখনও কিন্তু রাজ্য বিজেপির অন্যতম মুখ তিনি, এবং তার সংগঠনের কথা আমরা রাজনৈতিক মহলে বারবার চর্চা হয়েছে, কারণ মানে বলা হয় যে দিলীপ ঘোষের হাত ধরেই বাংলায় যে বিজেপির সংগঠন শক্ত হয়েছে সেটা দিলীপ ঘোষের হাত ধরেই। সেই দিলীপ ঘোষকে টিকিট দেওয়া হলো বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে, এবং সেখানে তার প্রতিপক্ষ হচ্ছেন আরও একজন তারকা প্রার্থী, তৃণমূল কীর্তি আজাদকে, প্রাক্তন ক্রিকেটার এবং বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। সেই কীর্তি আজাদকে প্রার্থী করলো তৃণমূল। সেখানে তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে কিন্তু একদম জোর টক্কর হবে। কিন্তু এটাও ভুলে গেলে চলবে না যে দিলীপ ঘোষের কিন্তু কেন্দ্র বদল হয়েছে। একদমই, মানে আমরা যদি দেখি যে বর্ধমান দুর্গাপুরের 2019 সালের লোকসভা নির্বাচন, সেখানেও এস আলুওয়ালিয়া যখন প্রার্থী হয়েছিলেন বিজেপির একেবারে শেষ মুহূর্তে, বিজেপি আলুওয়ালিয়াকে একেবারে শেষ মুহূর্তে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করেছিল। এবারের নির্বাচনেও বারবার প্রশ্ন উঠছিল যে বর্ধমান দুর্গাপুরে কে প্রার্থী হবেন। অনেক ক্ষেত্রে দিলীপ ঘোষের নাম শোনা গেছে, কিন্তু সেক্ষেত্রে প্রশ্ন উঠছিল যে দিলীপ ঘোষের কেন্দ্র কি বদল করা হবে, কারণ তিনি মেদিনীপুরের সাংসদ এবং মেদিনীপুর তার জন্মভূমি, এবং সেখানে তিনি 19 সাল থেকে সাংসদ, ফলে তার কেন্দ্র বদল হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তারপরেও তাকে যখন বর্ধমান দুর্গাপুরে নিয়ে যাওয়া হলো, দিলীপ ঘোষ কিন্তু আত্মবিশ্বাসী। তিনি বলছেন আগের বার তো আলুওয়ালিয়া মাত্র 7 দিন পেয়েছিলেন, আমি তো তাও প্রচারের জন্য 1 মাস পাচ্ছি, ওটা কোনো ব্যাপারই হবে না। এবং মানে আলুওয়ালিয়া কিন্তু খুব বেশি ভোটে জেতেননি। সেখানে দিলীপ ঘোষের কাছে কিন্তু এই কেন্দ্রটা
একটা চ্যালেঞ্জও হয়ে যেতে পারে, বলা যেতে পারে। অবশ্যই, কারণ আমরা যদি বর্ধমান দুর্গাপুরের লোকসভা কেন্দ্রের দিকে তাকাই, আমরা দেখতে পাবো যে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রটি 2009 সালে কাটোয়া লোকসভা কেন্দ্র, বর্ধমান লোকসভা কেন্দ্র এবং দুর্গাপুর লোকসভা কেন্দ্র আসন পুনর্বিন্যাসের পরে এই 3টি কেন্দ্র ভেঙে বর্ধমান পুর এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র তৈরি করা হয়। ফলে সেক্ষেত্রে আমরা 2009 সালে এখানে জিতেছিলেন সিপিএমের শহীদুল হক, 2014 সালে জেতেন তৃণমূলের ডক্টর মমতাজ সংঘমিতা এবং 2019 সালে এই কেন্দ্রে বিজেপি প্রথমবার জেতে এবং আলুওয়ালা জিতেছিলেন মাত্র 2500-এর মতো ভোটে। ফলে একটা তো তৃণমূল এবং বিজেপির মধ্যে টক্কর হবে স্বাভাবিক, কারণ 2500 ব্যবধান। এবং আমরা তুমি যদি এক্ষেত্রে ওই বিধানসভা কেন্দ্র দেখো 21-এর, সেক্ষেত্রে নজর দেওয়া যাবে যে 7টি বিধানসভার মধ্যে 6টি জিতেছে তৃণমূল, 1টি পেয়েছে বিজেপি। মানে বর্ধমান দুর্গাপুরের অধীনে থাকা যে বিধানসভা কেন্দ্রগুলো তার মধ্যেও কিন্তু 21-এ বেশিরভাগ আসনে জিতেছে তৃণমূল। সেক্ষেত্রে কিন্তু সেটার উপর ভর করে কীর্তি আজাদ হয়তো এতটা আত্মবিশ্বাসী হচ্ছেন, এরকমটা আমরা বলতেই পারি। এবং আমরা যদি প্রচার দেখি বিগত কয়েকদিন ধরে বা বিগত কয়েক মাস ধরে যে প্রচার চলছে, এবং কীর্তি আজাদকে আমরা দেখেছি যে প্রার্থী ঘোষণা হওয়ার আগে থেকেই তিনি দুর্গাপুরে যাওয়া আসা শুরু করেছিলেন, দুর্গাপুরে জনগর্জন সভার প্রচারে এসেছিলেন তিনি যখনও প্রার্থী ঘোষণা হয়নি, এবং তখন থেকেই জল্পনা তৈরি হয়ে যায় যে কীর্তি আজাদ এই কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন। তখনও কিন্তু দিলীপ ঘোষের নাম কোথাও শোনা যায়নি এবং বিজেপি কাকে প্রার্থী করবে এটা নিয়ে কোনো জল্পনাও সেখানে সেভাবে ছিল না। অর্থাৎ তৃণমূল অনেক আগে থেকে কিন্তু ওখানে এন্ট্রি নিতে শুরু করেছে, এটা আমরা বলতেই পারি। এরপর এসেছে দিলীপ ঘোষ এবং আমরা যে দেখছি দুজনেই কিন্তু একদম জোর প্রচার করছে, একদম ছুটিয়ে প্রচার করছেন এবং একে অপরকে ছেড়ে কথা বলছেন না, এবং তার থেকেই বোঝা যাচ্ছে যে কতটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এই কেন্দ্রে। একদম দিলীপ ঘোষ বলছেন, আমি কীর্তি আজাদ যেহেতু প্রাক্তন ক্রিকেটার, উনি বলছেন যে দিলীপ ঘোষকে 0 রানে আউট করে ফেরাও। দিলীপ ঘোষও কিন্তু কম যান না, তিনি বলছেন আমি বোলার দেখি না, আমি বল দেখি। ফলে প্রত্যেকেই দুজনেই তাদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। এবারে ভোটের ফল একজন সেই অর্থে তারকা প্রার্থী আর আরেকজন রাজনৈতিক ক্ষেত্রে হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষ। মেদিনীপুরে তো আমি পিচ তৈরি করেছি, আমার হাতের টিম ছিল, সেটা প্রশ্নই ছিল না। এখানে পিচ যাই হোক, টিম যাই হোক, ব্যাটসম্যান কিন্তু আমি আছি। हम 3 बार का एमपी है, 1 बार का एमपी वो यहाँ आएंगे तो यहाँ के टीएमसी के वर्कर उनको 0 पर आउट करके वापस भेज देंगे। আর আমার সঙ্গে যারা ফিল্ডার দেখছেন তো কিরম জোশ, তো সেই জন্য লড়াই এখানে জিতার জন্য এখানে খেলছি। मजा आता है, कोई चैलेंज दे तो अभी तक तो कोई आया नहीं था, लेकिन हमको यहाँ के लोगों का आशीर्वाद मिलेगा ऐसा हमें पूरा विश्वास है। সবে তো শুরু হলো, ফার্স্ট বলেই ছক্কা হয়ে গেল। প্রথম আমার চেনা মাঠ দুর্গাপুর, আমার চেনা মাঠ, জিজ্ঞেস করুন সবাইকে। এক একটা এলাকায় আমি সব চিনি আর লোকে আমাকে চেনে। আমি যদি গ্রামে হাঁটি, लोग डेके जिज्ञेस करते दिलीप हम क्रिकेट खेले, देश के लिए विश्व कप जीते हैं, तो क्या बाहर के लिए जीते, बंगाल के लिए नहीं जीते? हम तो देश का धरोहर है। গ্রামে হাঁটবো, আমি ভাষণ দেওয়ার লোক নেই, করে দেখানোর লোক। আমি গ্রামে গ্রামে গিয়ে রাত্রে থাকবো, সকালবেলা ওখানে হেঁটে চা খেতে। আমরা দেখেছি যে এই প্রচারের মধ্যেও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন কেন্দ্রগুলোতে গিয়ে, লোকসভা কেন্দ্রগুলোতে গিয়ে সেখানকার স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন এবং তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে কোন রণকৌশলে এগোতে হবে, কোন সমীকরণ মাথায় রেখে এগোতে হবে, কিভাবে আসন সংখ্যা বাড়ানো যাবে, কিভাবে ভোট শতাংশ বাড়ানো যাবে। এই যে হিসেব নিকেশগুলো তিনি করছেন, সম্প্রতি আমরা দেখেছি বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তিনি গিয়েছিলেন এবং যেটা তৃণমূল সূত্রের খবর যে সেখানে কিন্তু তিনি বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন এবং এই কেন্দ্রটা যে পাখির চোখ সেটা বুঝিয়ে দিয়ে এসেছেন এবং তৃণমূলের যে নেতাকর্মীরা সেখানে আছেন তাদেরকে একটা কার্যত বার্তা দিয়েছেন, বলেছেন যে এখানকার যে নেতাকর্মীদের যে সাংগঠনিক কাজ তাতে খুব একটা খুশি নন তিনি, এবং তিনি চান যে আরও একজোট হয়ে, আরও জোটবদ্ধ হয়ে এই কেন্দ্রটাতে লড়লে তবেই তৃণমূল এখানে ভালোভাবে জিততে পারবে। অর্থাৎ এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রটাকে যে তৃণমূল খুব একটা হালকাভাবে নিচ্ছে না, সেটা কিন্তু মোটামুটি রাজনৈতিক মহলের বা বিশ্লেষকদের আলোচনায় সেটা অনেকটাই স্পষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং আমরা বলতেই পারি যে আসানসোল এবং বর্ধমান দুর্গাপুর এই যে শিল্প নগরী যে দুটো কেন্দ্র, তার উপর কিন্তু তৃণমূল, বিজেপি
প্রত্যেকেরই একটা আলাদা নজর রয়েছে, আলাদা ফোকাস রয়েছে। একদমই, দেখো নির্বাচন নিয়ে তো চলতেই থাকবে এই চুলচেরা বিশ্লেষণ, কে জিতবে কারা জিতবে তা নিয়ে সমীক্ষাও চলে, কিন্তু গণতন্ত্রের শেষ কথা বলেন ভোটাররা। একদম। আর এই দুই কেন্দ্রের ভোটাররা নিজেদের রায় জানাবেন 13ই মে। আর ফলের জন্য সে তো অপেক্ষা করতে হবে 4 জুন পর্যন্ত, ততদিন শুধুই অপেক্ষা। আর এই অপেক্ষার প্রহর গুনতে গুনতেই আমরা আজকের আলোচনা শেষ করি। একদম। আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor, Ultratech Cement.